আজ আমরা আলোচনা করব বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান, আপনাকে আরো একবার স্বাগতম। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে যেমন দেখলাম যে রমজানকে সামনে রেখে ভোক্তাকে স্বস্তি দিতে ভোগ্য পণ্যের আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে, কিন্তু একই সঙ্গে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা অনেক কমেছে। এই দুটি বিষয় যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের কি বার্তা দেয় একটু বলবেন? ধন্যবাদ। অবশ্যই রমজানকে সামনে রেখে তো আমাদের চাহিদা বৃদ্ধি পায়, বিশেষত কয়েকটি পণ্যের সেগুলির আমদানি বেড়েছে এবং এটাও আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে এগুলোর কিছু কিছু পণ্যের দাম কমার ফলে পরিমাণে কিন্তু বৃদ্ধির হারটা আরো বেশি। এটা ইতিবাচক, কারণ এগুলো আমাদের জন্য প্রয়োজন, মানুষের জীবন যাপনের জন্য, তাদের বিশেষত রমজানকে সামনে রেখে যে অতিরিক্ত চাহিদাটা হয় সেটার নিরিখে। কিন্তু যেটা নাকি দুশ্চিন্তার কারণ সেটা হলো যে আমাদের অর্থনীতিকে যদি আমাদের এগিয়ে যেতে হয় তাহলে প্রবৃদ্ধি দরকার। প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ দরকার। বিনিয়োগের জন্য আমাদের বিভিন্ন ধরনের বিনিয়োগের যে সামগ্রী আছে, ক্যাপিটাল মেশিনারিজ আছে, ক্যাপিটাল গুডস আছে, ক্যাপিটাল মেশিনারিজ অর্থাৎ যন্ত্রপাতি ছাড়া আরো অন্যান্য বিনিয়োগের বিভিন্ন পণ্য সামগ্রী আছে। এগুলোর যদি আমরা দেখি তাহলে চলমান অর্থ বছরের প্রথম 4 মাসের প্রকৃত যদি আমদানি দেখি আমরা, সেটা প্রায় 14% কমে গেছে। এবং খেয়াল করতে হবে যে বিশেষত ক্যাপিটাল মেশিনারিতে। আর এই যে কমাটা, এটা কিন্তু গত বছরের এই সময়ের যে ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল প্রায় 22%, তার উপরে আবার কমেছে প্রায় 14%-এর মতো। তার মানে গত 2 বছরে ক্যাপিটাল মেশিনারিজের এই সময়কার যে আমদানি সেটা প্রায় 35%-এর মতো কমে গেছে। আমরা যদি এলসি ওপেনিং যদি দেখি, যেটা আমাদেরকে ধারণা দেয় যে আগামীতে কিরকম ভাবে আমদানি হতে পারে, সেই এলসি ওপেনিং এ যদি আমরা দেখি, ক্যাপিটাল মেশিনারিজের এলসি ওপেনিং এই প্রথম কয়েক মাসে প্রায় 21%-এর মতো কমেছে। গত বছরেরও এই সময় 28% কমেছিল। তার মানে প্রায় 50%-এর মতো কিন্তু এলসি ওপেনিং যদি 2 বছরের আমরা এই সময়টা ধরি কমে গেছে। তার অর্থটা হলো যে আমাদের যে বিনিয়োগ যেটা আসার কথা, সেই বিনিয়োগটা হওয়ার কথা, সেই বিনিয়োগ যদি কম হয়, পরিমাণ মতো যে আশা বিনিয়োগ করার ছিল সেটা যদি না হয়, তাহলে প্রভাবটা কোথায় কোথায় পড়বে একটু বলবেন? প্রভাবটা পড়বে তো অবশ্যই। বিনিয়োগ যদি কম হয়, না হয় না মানে কম হচ্ছে বা আগের বছর তুলনায় কমে গেছে, সেটা যদি হয় তখন কয়েকটি বিষয়ে আমরা দৃষ্টিপাত করতে পারি। একটা তো হলো যে প্রবৃদ্ধির উপরে এটা নেতিবাচক প্রভাব পড়ে, আমাদের জিডিপি যে প্রবৃদ্ধি হবে এটা হলো একটা। দ্বিতীয় যেটা, সেটা হলো কর্মসংস্থান। বিনিয়োগ হলে কর্মসংস্থান হয়, এই বিনিয়োগ আবার অন্য বিনিয়োগের সুযোগ দেয়, তো সেটা। আর বিশেষত আমাদের দেশে যেহেতু প্রাইভেট সেক্টরই বিনিয়োগ বেশি করে থাকেন, সরকার 1 টাকা করলে প্রাইভেট সেক্টর বিনিয়োগ করে 4 টাকা, তো সেটা যদি আমরা যদি ব্যাংকেরও ঋণের প্রবাহের মধ্যে দেখি, সেখানেও মাত্র 7% গ্রোথ হয়েছে। তাদেরকে 12, 13, 14% ঋণ নিতে হচ্ছে। সুতরাং এটা একটা দুষ্ট চক্রের মতো সৃষ্টি করেছে, যেখানে ঋণের সুদের হার বেশি, সেটার কারণে তারা কম ঋণ নিচ্ছেন, সেটার কারণে কম বিনিয়োগ হচ্ছে। আবার মানুষেরও উচ্চ মূল্যস্ফীতির কারণে যে চাহিদাটা আমাদের, কারণ আমাদের বিনিয়োগের একটা বড় অংশই কিন্তু অভ্যন্তরীণ বাজার, রপ্তানিমুখী বাজারে তুলনামূলকভাবে সেটার অংশটা কম, তো সেটা কিন্তু হচ্ছে। আবার অনেকে হয়তো বলতে পারেন যে রপ্তানি তো আমাদের প্রায় 13.6%-এর মতো রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে রেডিমেড গার্মেন্টসের, সামগ্রিকভাবে 12.8% আমাদের রপ্তানি বেড়েছে। তাহলে সেটা কিভাবে হলো? সেটা দেখা যাচ্ছে যে আগের যেসব ক্যাপিটাল মেশিনারিজ ছিল তারা সেটা বিনিয়োগের জন্য এনেছিলেন, কিন্তু পুরোটা ব্যবহৃত হয় নাই। সে অতিরিক্ত যে ক্যাপাসিটিটা আছে, এক্সেস ক্যাপাসিটি, সেটা ব্যবহার করে তারা করেছেন, অর্থাৎ নতুন বিনিয়োগ করে কিন্তু সেই প্রবৃদ্ধিটা হয় নাই। সুতরাং অভ্যন্তরীণ বাজারমুখী বিনিয়োগ বলি আর আন্তর্জাতিক বাজারমুখী বিনিয়োগ বলি, দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা আমরা যে সংকেতটা পাচ্ছি সেটা খুব উৎসাহব্যঞ্জক না। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চলমান অর্থ বছরের প্রথম 3 মাসে কিন্তু ছাত্র জনতার আন্দোলন, তার পরবর্তীতে সেপ্টেম্বরে একটা অস্থিরতা, সেটাও কিন্তু কাজ করেছে, একটা অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তাটা যে এখন কেটে গেছে তা না,
কিন্তু প্রাথমিক যে একটা বড় ধরনের অনিশ্চয়তা ছিল, আমার মনে হয় যে সেটা কেটেছে এবং আগামীতে গণতান্ত্রিক মুস্তাফিজুর রূপান্তরের রহমান, একটা এই যে রূপরেখাও রাজনৈতিক দেখা যাচ্ছে। অনিশ্চয়তা, এর কারণে কি বিনিয়োগে কোনো প্রভাব পড়ছে বা পড়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, প্রথম দিকে সেটা ছিল, আমার মনে হয় যে সেটার তো সম্ভাবনা অবশ্যই থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু নির্বাচনের মোটামুটি একটা রোড ম্যাপও হয়েছে, কিছুটা আমরা দেখছি যে হয়তো একটা টার্ন অ্যারাউন্ড হতে পারে, যে বিনিয়োগকারী যারা নাকি অপেক্ষা করেছিলেন, যারা বিনিয়োগ তো মধ্যমেয়াদের একটা দৃষ্টিভঙ্গি থেকে করতে হয়, হ্যাঁ, আহ, অনেক বছরের জন্য, সো তারা এখন হয়তো আশা করা যাচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের যে প্রক্রিয়া এটা শুরু হলে হয়তো তারা ওই দিক থেকে কিছুটা আস্থার একটা সম্ভাবনা দেখবেন। সুতরাং আমরা আশা করতে পারি যে আগামীতে হয়তোবা এই এখনকার যে একটা স্থবিরতা দেখছি আমরা, ঋণাত্মক প্রবণতা দেখছি, সেটা হয়তো কিছুটা কেটে যাবে, কিন্তু আমাদেরকে সেটা অপেক্ষা করতে হবে। উদ্যোক্তারা বলছেন যে চাহিদা অনুযায়ী তারা ঋণ পাচ্ছেন, এমন অভিযোগ তাদের থেকে আমরা পেয়েছি, প্রতিবেদনেও তেমনটা আমরা দেখলাম। এক্ষেত্রে ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতিতে সামলে কি করণীয়? আমার মনে হয় যে ব্যাংকিং অবস্থা তো আমরা জানি, অনেক ব্যাংকই খেলাপি ঋণের ভারে জর্জরিত, সেখানে রিস্ট্রাকচারিং, পুনর্গঠন প্রক্রিয়া ইত্যাদি চলছে, কিন্তু বেশ কিছু ব্যাংক আছে যেখানে কিন্তু ওইসব ব্যাংকের সাথে যারা ডিল করছেন সেখানে কিন্তু তারা ঋণ পাচ্ছেন। যেগুলো দুর্বল ব্যাংক সেখানে ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এটা ঠিকই, কিন্তু দুটোই যদি আমি বিবেচনা করি তাহলে এই বর্তমানে যে উচ্চ ঋণের যে সুদের হার, সেটা কিন্তু আমাদেরকে একটা বড় ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছে উদ্যোক্তাদের, কারণ তাদের কস্ট অফ ডুইং বিজনেস এটার ফলে অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং প্রাপ্তির একটা দিক আছে, সেটা ব্যাংকিং সেক্টরের কিছু কিছু ব্যাংকের সাথে সম্পর্কিত, কিন্তু সামগ্রিকভাবে উচ্চ সুদের হার এখানে কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে উদ্যোক্তাদের জন্য। আসলে সব বিষয়গুলোকে নিয়েই কিন্তু যদি জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করি, জনগণকে দিন শেষে মূল্যস্ফীতির কবলে পড়তে হয়, জনগণকে চড়া দামে পণ্য কিনতে হয়, সেক্ষেত্রে সামাজিক কি অভিঘাত হতে পারে এমন পরিস্থিতিতে? না, আমরা তো দেখছি যে রুশ ইউক্রেন যুদ্ধের পর থেকেই কিন্তু ডাবল ডিজিট মোটামুটি একটা মূল্যস্ফীতি আমরা দেখছি, এবং এই মূল্যস্ফীতির হার মজুরি বৃদ্ধির হারের থেকে এটা প্রায় দ্বিগুণ। সুতরাং একটা তো জনগণের জীবন মানের অবনমন হয়েছে, তাদের একটা বড় প্রত্যাশার একটা চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। সুতরাং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু আমাদের দিতে হবে মূল্যস্ফীতিকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সময় মতো আমদানি করা, আমাদের চাহিদা এবং যোগানের প্রকৃত তথ্য, আমাদের স্টকগুলো করে রাখা, দরকার মতো টিসিবি এবং সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে দেওয়া, এগুলা দিয়ে জনগণের যে এখন একটা তারা সাধারণ যারা নাকি আছেন এবং নিম্ন মধ্যবিত্তও ইনক্লুডেড, তাদের যে একটা সমস্যা এবং চ্যালেঞ্জ, সেটাকে এখন মোকাবেলা করতে হবে। উচ্চ মূল্যস্ফীতির সাথে কিন্তু ক্রেডিটের ইন্টারেস্ট রেট থেকে শুরু করে বিনিয়োগ সবকিছু কিন্তু জড়িত, একটার সাথে আরেকটার একটা চেইন, ভ্যালু চেইনের মতো একটা রিয়াকশন আছে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের প্রাথমিকভাবে এবং অগ্রাধিকার ভিত্তিক সেখানে নজর আমাদের দিতে সকলেরই হবে। প্রত্যাশা থাকবে জনগণ যেন স্বস্তিতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি।